মুম্বাইয়ের অভিজাত এলাকার অবস্থিত রয়্যাল হেরিটেজ ব্যাংকের সদর দপ্তরে সেই দুপুরে সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু ব্যাংকের সবচেয়ে সুরক্ষিত অংশ সার্ভার রুমের ভেতরে চলছিল প্রলয়ের দৃশ্য। কাঁচের দেওয়ালের ওপারে ব্যাংকের পুরো আইটি বিভাগ এক অদৃশ্য শত্রুর সাথে লড়ছিল। প্রধান স্ক্রিনে লাল রঙের সতর্কবার্তা জ্বলছিল, আর মাঝখানে একটি বিশাল সংখ্যা দ্রুত নিচের দিকে নামছিল। ৩০০ কোটি টাকা। এটি কোনো সাধারণ কারিগরি ত্রুটি ছিল না, বরং এটি ছিল এমন এক ডাকাতি যা আটকানোর কোনো পথ কারোরই মাথায় আসছিল না। ব্যাংকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিটিও রাজীব সাক্সেনা ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলেন। তিনি বারবার তার জুনিয়র ইঞ্জিনিয়ারদের ওপর চিৎকার করছিলেন, ইন্টারনেটের তার কেটে দাও, ওয়াইফাই জ্যামার চালু করো, সিস্টেমকে আইসোলেট করো। ইঞ্জিনিয়ারদের হাত কাঁপছিল। স্যার, আমরা সব কিছু করেছি, ইন্টারনেট কেবল খুলে ফেলা হয়েছে, পুরো সিস্টেম অফলাইন, তবুও টাকা যাচ্ছে, এটা অসম্ভব। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হতাশায় নিজের মাথা চেপে ধরলেন। স্ক্রিনে ৩০০ কোটির অঙ্ক কমে ২৮০ কোটি, তারপর ২৭০ কোটি হতে থাকল। প্রতিটি সেকেন্ডের মানে ছিল লক্ষ লক্ষ টাকার লোকসান। মনে হচ্ছিল যেন ব্যাংকের সিন্ধুকে কোনো অদৃশ্য ছিদ্র হয়ে গিয়েছে, যেখান দিয়ে টাকা হাওয়া হয়ে উড়ে যাচ্ছে। এই আতঙ্ক আর হইচইয়ের মধ্যে ঘরের এক কোণে একটি ১২ বছরের ছেলে দাঁড়িয়েছিল, যার নাম ছিল গোপু। ময়লা নোংরা জামাকাপড়, পায়ে আলাদা আলাদা রঙের ছেঁড়া চটি, আর কাঁধে একটি পুরনো প্লাস্টিকের বস্তা। গোপু ছিল একজন আবর্জনা সংগ্রাহক ছেলে, যাকে ব্যাংকের এক দয়ালু পিয়ন রদ্দি কাগজ আর পুরনো কার্টন নেওয়ার জন্য পেছনের দরজা দিয়ে ভেতরে আসতে দিয়েছিল। সাধারণত এমন হাই প্রোফাইল ঘরে তার উপস্থিতি কেউ বরদাস্ত করত না, কিন্তু এই মুহূর্তে সবাই এতটাই অস্থির ছিল যে কারোর নজর এই গরিব বাচ্চাটির উপর পড়ল না। গোপুর পৃথিবী বাকিদের থেকে আলাদা ছিল। সে লেখাপড়া জানত না, কিন্তু প্রকৃতি তাকে এক অদ্ভুত বরদান দিয়েছিল, তার শ্রবণ শক্তি। সে এমন সব শব্দও শুনতে পারত যা সাধারণ মানুষের কানে পৌঁছয় না। যখন বাকিরা স্ক্রিনে কমতে থাকা নম্বরগুলো দেখছিল, গোপু তখন চোখ বন্ধ করে এক অদ্ভুত কষ্ট অনুভব করছিল। তার কানে একটি তীক্ষ্ণ সূচ ফোটানোর মতো আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। এই আওয়াজ কোনো অ্যালার্মের ছিল না, আর না মানুষের চিৎকারের। এই আওয়াজ আসছিল সরাসরি সেই বিশাল কম্পিউটারগুলোর পেছনে চলতে থাকা কুলিং ফ্যান থেকে। গোপু মন দিয়ে শুনল। ফ্যানের শোঁ শোঁর মধ্যে একটি অত্যন্ত সূক্ষ্ম অথচ ছন্দময় বাঁশির মতো শব্দ বাজছিল। এমন এক লয় যেন কেউ মোর্স কোডে কোনো বার্তা পাঠাচ্ছে। সাহেব, এই মেশিনটা কাঁদছে কেন? গোপু তার মাসুম অথচ চড়া গলায় জিজ্ঞেস করল। ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। রাজীব স্যাক্সেনার রেগে ঘুরে তাকালেন। এই ভিখারি এখানে কি করছে? একে বাইরে বের করো। এখানে ব্যাংক লুট হয়ে যাচ্ছে আর ও মজা করছে। নিরাপত্তারক্ষী গোপুকে ধরার জন্য এগিয়ে এলো, কিন্তু গোপু হাল ছাড়ল না। সে জানত যদি সে এখন কিছু না করে তবে এই ব্যাংকে জমা থাকা গরিব মানুষের সব টাকা লুট হয়ে যাবে। সে ঝটকা দিয়ে এগিয়ে এলো এবং চিৎকার করে বলল, সাহেব, আমি সত্যি বলছি। তার দিয়ে নয়, এই টাকা ওই ফ্যানের হাওয়ার সাথে বাইরে যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু ওই মেশিনটা কথা বলছে। গার্ড গোপুর কলার ধরল এবং তাকে টেনে দরজার দিকে নিয়ে যেতে লাগল। গোপুজ পা জমিয়ে দাঁড়াল এবং নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করল, ফ্যানের ঘরঘরানি বদলে যাচ্ছে, কেউ ওকে নিজের ইশারায় নাচাচ্ছে, আমার কথা শুনুন, নয়তো সব লুট হয়ে যাবে। ঠিক তখনই ব্যাংকের বরিষ্ঠ শাখা প্রবন্ধক হরিশঙ্কর, যিনি এতক্ষণ মাথা নিচু করে হতাশায় ডুবেছিলেন, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। স্ক্রিনে টাকা তখন ২৫০ কোটির নিচে নেমে গিয়েছিল। ডুবন্ত মানুষের কাছে খড়কুটো অনেক বড় অবলম্বন। থামো, হরিশঙ্করের কণ্ঠস্বর গম গম করে উঠল। ওকে ছাড়ো। এই বাচ্চাটি যদি কিছু বলতে চায় তবে তা শুনতে ক্ষতি কি? এমনিতেও আমাদের কাছে এখন হারাবার মতো আর কি বাকি আছে? আমাদের সব হাইটেক ইঞ্জিনিয়ার তো ব্যর্থ হয়েছে। রাজীব সাক্সেনা অবিশ্বাস আর রাগে মাথা নাড়লেন। স্যার, আপনি সিরিয়াস? এ তো এক অশিক্ষিত নোংরা কুড়ানি। ও ডেটা এনক্রিপশন আর নেটওয়ার্ক প্রোটোকল সম্পর্কে কি জানবে? ও বলছে টাকা নাকি হাওয়ায় উঠছে। এটা বিজ্ঞান নাকি কোনো তামাশা? গোপু কারোর কথায় কান দিল না। সে সঙ্গে সঙ্গে তার ময়লা প্লাস্টিকের বস্তাটা মেঝের উপর উপুর করে দিল। তার মধ্য থেকে ভাঙা ট্রানজিস্টর, পুরনো স্পিকারের চুম্বক, তামার তার, ছেঁড়া হেডফোন আর কিছু আধমরা ব্যাটারি ছড়িয়ে পড়ল।
এই সব কিছু তার কাছে আবর্জনা নয়, সম্পদ ছিল। সে জানত তাকে নিজের কথা প্রমাণ করতে হবে, এবং তাও খুব দ্রুত। সে একটি পুরনো ভাঙা রেডিওর রিসিভার তুলল এবং তাতে একটি তামার কুণ্ডলী ও একটি ছোট স্পিকার জোড়া দিকে লাগল। তার আঙুলগুলো, যা আবর্জনা কুড়োতে দক্ষ ছিল, বিদ্যুতের গতিতে তার পেঁচিয়ে যাচ্ছিল। এটি কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রির কাজ ছিল না, এটি ছিল খাঁটি জুগাড়, রাস্তায় শেখা সেই বিদ্যা যা বইতে পাওয়া যায় না। বাবুজি, গোপু তার জুড়তে জুড়তে বলল, আপনারা কম্পিউটারের ভাষা বোঝেন, আমি মেশিনের হৃদস্পন্দন বুঝি। আপনাদের এই বড় বাক্সের ফ্যান শুধু হাওয়া দিচ্ছে না, ও গান গাইছে। যেমন আমরা দূরে দাঁড়িয়ে থাকা বন্ধুকে শীষ দিয়ে ইশারা করি, তেমনি এই ফ্যান খুব সূক্ষ্ম শব্দে খুব দ্রুত কেঁপে কেঁপে সব হিসাব নিকাশ বাইরে পাঠাচ্ছে। রাজীব কিছু কড়া মন্তব্য করতে যাবেন, ঠিক তখনই গোপু তার বানানো সেই অদ্ভুত যন্ত্রটি তুলল। সে পা টিপে টিপে মূল সার্ভারের পেছনে চলতে থাকা বিশাল এক্সস্ট ফ্যানের কাছে পৌঁছল। সেখানে নিস্তব্ধতা ছিল, শুধু ফ্যান চলার মৃদু আওয়াজ। কিন্তু যেই গোপুর ওই চুম্বক আর তারের যন্ত্রটি ফ্যানের কাছে পৌঁছল, অমনি সেই ছোট স্পিকার থেকে এক ভয়ানক কান ফাটানো কর্কশ আওয়াজ বেরোল, কিং কিং জর জর। ঘরের প্রত্যেকের গায়ের লোম খাড়া হয়ে গেল। এটি কোনো সাধারণ শোরগোল ছিল না, এটি ছিল একটি ছন্দময় ডিজিটাল চিৎকার। এটি ডেটা প্রবাহের আওয়াজ, যা গোপুর সাধারণ যন্ত্রটি ধরে ফেলেছিল এবং মানুষের শোনার যোগ্য করে তুলেছিল। সেই অদৃশ্য চুরি এখন সবার কানে আসছিল। গোপু ঠিকই বলেছিল, ডেটা কোনো ইন্টারনেট কেবল নয়, বরং ফ্যানের কম্পন আর শব্দ তরঙ্গের মাধ্যমে দেয়ালের ওপারে পাঠানো হচ্ছিল। ওই কর্কশ শব্দ পুরো ঘরে আতঙ্ক ছড়িয়ে দিল। যে ইঞ্জিনিয়াররা এতক্ষণ গোপুকে তুচ্ছতাচ্ছিল্য করছিল, তারা এখন হাঁ করে ওই ছোট স্পিকারের দিকে তাকিয়ে রইল। হে ভগবান, এটা এয়ার গ্যাপ হ্যাকিং! রাজীব সাক্সেনা চিৎকার করে উঠলেন। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। চোর আমাদের সিস্টেমে এমন ম্যালওয়্যার ঢুকিয়েছে যা ফ্যানের গতি নিয়ন্ত্রণ করছে। এই ফ্যান শুধু হাওয়া দিচ্ছে না, এটি বাইনারি কোডকে শব্দ তরঙ্গে বদলে বাইরে পাঠাচ্ছে। কোনো পাশের বিল্ডিংয়ে বসে হাইটেক রিসিভার নিয়ে আমাদের ডেটা চুষে নিচ্ছে। স্ক্রিনে এখন মাত্র 150 কোটি টাকা বেঁচেছিল। টাকা জলের মতো বয়ে যাচ্ছিল। রাজীব পাগলের মতো মেন পাওয়ার সুইচের দিকে ছুটলেন। আমি সার্ভার বন্ধ করছি, এটাই একমাত্র পথ। না! হরিশঙ্কর চিৎকার করে তাকে থামিয়ে দিলেন। সাক্সেনা, হোশে এসো। যখন ট্রানজ্যাকশন লাইভ চলছে, এই অবস্থায় যদি পাওয়ার কাটো, তবে পুরো ডেটাবেস নষ্ট হয়ে যাবে। না টাকা চোর পাবে, না আমাদের কাছে থাকবে। ওটা চিরকালের জন্য ডিজিটাল শূন্যে হারিয়ে যাবে। আমরা 300 কোটির হিসাব কোনোদিন দিতে পারব না। রাজীব থমকে গেলেন। তার হাত হাওয়াতেই থেমে গেল। তিনি এক ভয়ানক দ্বিধায় পড়ে গেলেন। বিদ্যুৎ কাটলে ডেটা যাবে, না কাটলে টাকা যাবে। পরিস্থিতিটা ছিল মরার ওপর খাড়ার ঘায়ের মতো। তখনই গোপুর গলা আবার শোনা গেল, বিদ্যুৎ কাটবেন না সাহেব, সাপ মারতে লাঠির দরকার নেই, শুধু তার ডাক বন্ধ করে দিন। সবার নজর আবার সেই বাচ্চাটির ওপর স্থির হল। গোপু ছাদে লাগানো অ্যানাউন্সমেন্ট স্পিকারের দিকে ইশারা করছিল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন সে সমাধান পেয়ে গিয়েছে। তুমি কি আবল তাবল বলছো? রাজীব বিরক্ত হয়ে বললেন। গোপু নিজের পকেট থেকে আর একটি তার বের করল আর দেয়ালের মাইক সকেটের দিকে এগিয়ে গেল। সাহেব, আমার বস্তিতে যখন দুইজন মাতাল একসাথে গালি দেয়, তখন কারোর কথা বোঝা যায় না। আওয়াজকে খেয়ে ফেলে। যদি এই ফ্যানটা চোর চোর চিৎকার করে, তবে আমরা লাউডস্পিকার দিয়ে তার ঠিক উল্টো চিৎকার করব। যখন দুটো উল্টো শব্দ টকরাবে, তখন নিস্তব্ধতা নেমে আসবে। হরিশঙ্কর কথাটি বুঝতে পারলেন না, কিন্তু রাজীব সাক্সেনা, যিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তিনি বিড়বিড় করে বললেন। ছেলেটা ঠিক বলছে, যদি আমরা ওই একই ফ্রিকোয়েন্সির উল্টো তরঙ্গ তৈরি করি, তবে তা সিগন্যালকে হাওয়াতেই মেরে ফেলবে। কিন্তু সময় ছিল না। স্ক্রিনে 100 কোটির অঙ্ক পেরিয়ে গিয়েছিল। গোপু রাজীবের দিকে তার বাড়িয়ে দিল। সাহেব, আমি জানি না আপনি কি বলছেন, কিন্তু জলদি করুন, এই মাইকটাকে আমার এই জুগারের সাথে জুড়ে দিন। রাজীব এবার কোনো তর্ক না করে গোপুর হাত থেকে তার নিলেন এবং কন্ট্রোল রুমের মেইন সাউন্ড সিস্টেমে জুড়ে দিলেন। গোপু তার ভাঙা রিসিভারের নব ঘোরাল। স্পিকার থেকে আসা সেই কর্কশ আওয়াজ এখন পুরো ব্যাংকের সাউন্ড সিস্টেমে প্রতিধ্বনিত হতে লাগল। এবার গোপু চিৎকার করল, ভলিউম ফুল করে দিন। গোপু তার রিসিভারে একটি ছোট্ট সুইচ টিপল, যা আগত শব্দের পোলারিটি বদলে দিল। এটি একটি জুয়া ছিল। যদি এটি কাজ না করত, তবে ব্যাংক বরবাদ হয়ে যেত। রাজীব কাপা কাপা হাতে ভলিউম বাটন পুরোপুরি ঘুরিয়ে দিলেন। এক মুহূর্তের জন্য সবার মনে হল লাউডস্পিকার থেকে কোনো বিশাল বিস্ফোরণ হবে, কিন্তু হল তার উল্টো। ঘরে এক অদ্ভুত ভারাক্রান্ত ভাব ছড়িয়ে পড়ল, যেন কেউ হঠাৎ হাওয়া টেনে নিয়েছে।
কানে এক চাপ অনুভব হল, আর তারপর ঘুটঘুটে নিস্তব্ধতা। সেই অভিশপ্ত তীক্ষ্ণ শীষ যা গোপুর যন্ত্র থেকে আসছিল তা হঠাৎ উধাও হয়ে গেল। ফ্যানগুলো তখনও চলছিল, কিন্তু তারা আর গান গাইছিল না। গোপুর জুগাড় আর ব্যাংকের সাউন্ড সিস্টেম মিলে এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, যা চোরের সিগন্যালকে ধাক্কা দিয়ে চুরমার করে দিয়েছিল। বিজ্ঞানের ভাষায় একে ইন্টারফারেন্স বলা হয়, কিন্তু ওই ঘরে থাকা মানুষদের কাছে এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। সবার চোখ এক ঝটকায় প্রধান স্ক্রিনের দিকে ঘুরল। সেখানে লাল রঙের সেই উল্টো গুনতে থাকা মিটারটি, যা কয়েক সেকেন্ড আগেও ৮০ কোটিতে ছিল, হঠাৎ থেমে গেল। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ৩ সেকেন্ড। স্ক্রিনে কোনো নড়াচড়া নেই। পুরো ঘর নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। ঠিক তখনই স্ক্রিনে একটি বড় বার্তা ফুটে উঠল, কানেকশন লস্ট, ট্রানজ্যাকশন ফেইল্ড। এর পরপরই সবুজ বাতি জ্বলতে শুরু করল, রোল ব্যাক ইনিশিয়েটেড। সংখ্যাগুলো এবার নিচে যাওয়ার বদলে ওপরে উঠতে শুরু করল। ৮০ কোটি, ১০০ কোটি, ১৫০ কোটি। টাকা আবার সিন্ধুকে ফিরে আসছিল। হয়ে গিয়েছে, আমরা পেরেছি, একজন জুনিয়র ইঞ্জিনিয়ার খুশিতে চিৎকার করে উঠল। দেখতে দেখতে পুরো ঘর করতালিতে আর খুশির চিৎকারে ফেটে পড়ল। গম্ভীর মুখাবয়ব সম্পন্ন হরিশঙ্করের চোখে জল এসে গেল। তিনি দৌড়ে গিয়ে গপুকে জড়িয়ে ধরলেন। একবারও ভাবলেন না যে বাচ্চাটির জামাকাপড় কতটা ময়লা ছিল। বেটা, তুমি আজ শুধু ব্যাংকের টাকা নয়, আমাদের সম্মান বাঁচিয়ে নিলে। হরিশঙ্করের গলা ধরে এলো, কিন্তু গপুর মনোযোগ তখনও উদযাপনে ছিল না। সে গম্ভীর ছিল। সে ধীরে ধীরে হরিশঙ্করের কোল থেকে আলাদা হল আর জানালার দিকে এগিয়ে গেল। সে হাত তুলে রাস্তার উপারে থাকা একটি উঁচু কাঁচের বিল্ডিংয়ের দিকে ইশারা করল। সাহেব, খুশি পরে মানাবেন। গপু শান্ত স্বরে বলল, সাপ এখনও মরেনি, শুধু আহত হয়েছে। ও ওই সামনের বিল্ডিংয়ের ৩ তলায় বসে আছে। আমার এই বাক্সটা বলছে ওদিকের কান, রিসিভার ওখানেই লাগানো আছে। রাজীব সাক্সেনা চমকে গেলেন। সামনের বিল্ডিং? কিন্তু ওখানে তো আমাদের পুরনো আর্কাইভ অফিস, যা কয়েক মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে। ওখানে কে হতে পারে? গপু চোখ ছোট করে তাকাল। সেই যে আপনার এই ঘরের প্রতিটা শিরা উপশিরা চেনে, সেই যে ওই ফ্যানটাকে গান গাইতে শিখিয়েছে। জলদি যান, নইলে ওর নিজের জিনিসপত্র গুছিয়ে পালিয়ে যাবে। রাজীব তৎক্ষণাৎ নিরাপত্তা প্রধানকে ফোন করলেন। কমান্ডো টিম নিয়ে এখনই সামনের বিল্ডিংয়ের 3rd ফ্লোরে পৌঁছন এবং পুরো এলাকা সিল করে দিন। পুলিশের সাইরেনের শব্দে নিচের রাস্তা ভরে গেল। ব্যাংকের গার্ড আর পুলিশের এক দল সামনের ইমারতটি ঘিরে ফেলল। গুপু জানালা দিয়ে সব দেখছিল। তার মুখে এক অদ্ভুত তৃপ্তি ছিল, টাকা বাঁচানোর নয়, বরং নিজের যোগ্যতা প্রমাণ করার। কিছুক্ষণের মধ্যেই সামনের ইমারত থেকে উত্তেজনার খবর আসতে লাগল। পুলিশের ওয়াকিটকিতে বার্তা ভেসে এলো, সাসপেক্ট ক্যাপচার্ড, রিপিট, সাসপেক্ট ইন কাস্টাডি। 10 মিনিট পর ব্যাংকের মেন হলে পুলিশ এক হাতকড়া পরা ব্যক্তিকে নিয়ে প্রবেশ করল। তার মুখে কোনো কালো কাপড় ছিল না, বরং সে স্যুট বুট পরেছিল। যখন সে কাছে এলো, ব্যাংকের কর্মীদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে আর কেউ নয়, ব্যাংকের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট টেকনোলজি মিস্টার খান্না ছিলেন, যাকে 6 মাস আগে তছরূপের একটি ছোট মামলায় সন্দেহের ভিত্তিতে ইস্তফা দিতে হয়েছিল। পুলিশ কমিশনার একটি অদ্ভুত যন্ত্র টেবিলের ওপর রাখলেন। এটি ছিল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্যারাবলিক মাইক্রোফোন আর ডিকোডার, যার মুখ ঠিক ব্যাংকের সার্ভার রুমের জানালার দিকে ছিল। আপনি ঠিকই বলেছেন, কমিশনার রাজীবের দিকে তাকিয়ে বললেন। এই ব্যক্তি ওখানে বসে আপনার সার্ভারের ফ্যানের আওয়াজ রেকর্ড করছিল। এর ল্যাপটপে সেই সফটওয়্যার পাওয়া গিয়েছে যা ওই শব্দকে আবার টাকায় রূপান্তর করছিল। দারুণ প্রযুক্তি, আর ততটাই বিপজ্জনক। মিস্টার খান্না মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার সব দম্ভ চূর্ণ হয়ে গিয়েছিল। তিনি স্বপ্নেও ভাবেননি যে তার এত হাইটেক পরিকল্পনা, যা দুনিয়ার সেরা ফায়ারওয়াল রুখতে পারেনি, তাকে এক আবর্জনা কুরানি বাচ্চা নিজের ভাঙা খেলনা দিয়ে ব্যর্থ করে দেবে। পরিবেশ শান্ত হওয়ার পর ব্যাংকের চেয়ারম্যান, যিনি খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে গিয়েছিলেন, গপুকে ডাকলেন। সে তখনও কোনায় নিজের বস্তার পাশে দাঁড়িয়েছিল, চলে যাওয়ার জন্য তৈরি। বেটা, এদিকে এসো, চেয়ারম্যান পরম মমতায় বললেন। গপু ইতস্তত বোধ করতে করতে এগিয়ে গেল। পুরো স্টাফ, যারা আগে তাকে ঘৃণার চোখে দেখছিল, এখন সম্মানের সাথে তার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছিল। তুমি আজ ব্যাংকের 300 কোটি টাকা বাঁচিয়েছ, চেয়ারম্যান হাসি মুখে বললেন।
আমরা তোমাকে পুরস্কার দিতে চাই। বলো, তোমার কি চাই? টাকা, বাড়ি, চাকরি? তুমি যা চাইবে আমরা তাই দেব। এটা আমাদের ওয়াদা। সবার নজর গোপুর ওপর ছিল। প্রত্যেকের মনে হয়েছিল যে এই ছেলেটি এখন নিজের দারিদ্র্য দূর করার জন্য লক্ষ লক্ষ টাকা চাইবে, হয়তো একটি বড় বাড়ি বা সারা জীবনের আরাম। গোপু নিজের ছেঁড়া পকেট হাতড়ে একটি দুমড়ানো মোচড়ানো 10 টাকার নোট বের করল, যা সে সকালে রদ্দি বিক্রি করে কামিয়েছিল। তারপর সে চেয়ারম্যানের চোখের দিকে তাকাল। তার চোখে না ছিল কোনো লোভ, না কোনো দাবি। সেখানে ছিল শুধু এক আত্মসম্মান আর গভীর বেদনা। সাহেব, গোপু মৃদু স্বরে বলল, টাকা তো আমি রোজ আবর্জনায় পেয়ে যাই। লোকে ফেলে দেয়, আমি তুলে নিই। কিন্তু একটা জিনিস আছে যা আবর্জনায় পাওয়া যায় না। কি? চেয়ারম্যান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন। উম্মিদ বা আশা, গোপু বলল। আমার মতো অনেক বাচ্চা আছে যারা ফুটপাতে ঘুমায়। আমাদের অনেকের কাছেই মাথা আছে, প্রতিভা আছে, কিন্তু পেটের আগুন সব কিছু জ্বালিয়ে ছাই করে দেয়। যদি আপনি সত্যিই কিছু দিতে চান, তবে আমাকে টাকা দেবেন না। ওই টাকা দিয়ে আমার বন্ধুদের জন্য একটা ছাদ আর পড়ার জায়গা বানিয়ে দিন, যাতে পরের বার কোনো বাচ্চা যখন মেশিনের আওয়াজ শুনবে, তাকে আবর্জনা কুড়ানি ভেবে তাড়িয়ে দেওয়া না হয়, বরং ইঞ্জিনিয়ার ভেবে তার কথা শোনা হয়। গোপুর কথা সেখানে উপস্থিত প্রতিটি বড় কর্মকর্তা, ব্যাংকার আর পুলিশ কর্মীকে ভেতর থেকে নাড়িয়ে দিল। ৩০০ কোটের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ছেলেটি আজ উচ্চতায় সবার চেয়ে বড় মনে হচ্ছিল। চেয়ারম্যানের চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল এক গর্বিত হাসি। ওই বিশাল হলে, যেখানে কোটি কোটি টাকার ফয়সালা হতো, আজ এক ১২ বছরের বাচ্চা মানবতার সবচেয়ে বড় পাঠ পড়াল। নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে একটি সূঁচ পড়লেও শব্দ শোনা যেত। ব্যাটা, চেয়ারম্যান ভারী গলায় বললেন, আজ তুমি আমাদের লজ্জিতও করেছ, আবার অনুপ্রাণিতও করেছ। আমরা ৩০০ কোটির সুরক্ষায় এতটাই ব্যস্ত ছিলাম যে ভুলে গিয়েছিলাম দেশের আসল সম্পদ তো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। চেয়ারম্যান তৎক্ষণাৎ তার সেক্রেটারিকে ইশারা করলেন, আজই এই মুহূর্তে ব্যাংকের সিএসআর ফান্ড থেকে ৫ কোটি টাকা বরাদ্দ করা হোক। এই টাকা কোনো নেতা বা ঠিকাদারের কাছে যাবে না। এই টাকা গোপু ফাউন্ডেশনের নামে একটি ট্রাস্টে যাবে, যার প্রথম ট্রাস্টি হবে এই বাচ্চাটি। হলঘর করতালিতে মুখরিত হয়ে উঠল, কিন্তু আসল পরিবর্তন তখনও বাকি ছিল। রাজীব সাক্সেনা, যিনি এতক্ষণ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, ধীরে ধীরে গোপুর কাছে এলেন। সেই মানুষটি, যিনি কয়েক ঘন্টা আগে গোপুকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন, এখন তার সামনে হাঁটু গেড়ে বসলেন, যাতে তিনি গোপুর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন। গোপু, রাজীব রুদ্ধ কণ্ঠে বললেন, আমি তোমাকে তোমার চেহারা আর পোশাক দিয়ে বিচার করেছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমার কাছে বড় বড় ডিগ্রি আছে, কিন্তু মেশিনের আত্মাকে স্পর্শ করার যে দক্ষতা তোমার আছে, তা কোনো বইতে পাওয়া যায় না। তুমি একজন সহজাত ইঞ্জিনিয়ার। রাজীব নিজের পকেট থেকে তার দামি কলমটি বের করলেন আর গোপুর ময়লা হাতের উপর রাখলেন। তুমি কি আমার শিষ্য হবে? আমি তোমাকে কোডিং শেখাতে চাই। আমি তোমাকে সেই ভাষা শেখাতে চাই যা দিয়ে তুমি মেশিনের সাথে কথা বলতে পারো, শুধু শুনে নয়, লিখেও। আমি কথা দিচ্ছি, একদিন তুমি এই দেশের সবচেয়ে বড় বিজ্ঞানী হবে। গোপুর চোখে প্রথমবার জল ছলছল করে উঠল। সে জীবনভর ধাক্কা খেয়েছে, গালি শুনেছে, কিন্তু এই সম্মান তার কাছে একেবারে নতুন এক অনুভূতি ছিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। সেই রাতে গোপু আর তার ঝুঁপড়িতে ফিরে গেল না। ব্যাংকের গেস্ট হাউসে তার আর তার বন্ধুদের থাকার ব্যবস্থা করা হলো। ঠিক পরের দিনই ব্যাংক শহরের মাঝামাঝি একটি পুরনো ইমারত কিনে সেটিকে সাভেরা স্কুল অফ ইনোভেশনে বদলে দিল। এটি কোনো সাধারণ অনাথ আশ্রম ছিল না। এখানে বাচ্চাদের শুধু খাবার দেওয়া হতো না, বরং তাদের বিজ্ঞান, গণিত আর প্রযুক্তি শেখানো হতো। আবর্জনা কুড়ানো হাতগুলো এখন রোবোটিক্স আর কোডিং শিখছিল। গোপুর জীবন বদলে গিয়েছিল, কিন্তু সে তার পুরনো রেডিও আর সেই চুম্বকের যন্ত্রটি কোনো দিন ফেলে দেয়নি। সে সেটি নিজের পড়ার টেবিলে রাখত, এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে শুরুটা কোথা থেকে হয়েছিল। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে থাকল। 10 বছর পর মুম্বাইয়ের সেই রয়্যাল হেরিটেজ ব্যাংক আবার শিরোনামে এলো, কিন্তু এবার কোনো চুরির জন্য নয়, বরং তার অভেদ্য সুরক্ষা প্রযুক্তির জন্য। ব্যাংক একটি নতুন সাইবার সিকিউরিটি সিস্টেম লঞ্চ করেছিল, যার নাম ছিল ধনী কবচ। সারা বিশ্বের ব্যাংকগুলো এই প্রযুক্তি কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল। একটি জমকালো সভাগৃহে এই প্রযুক্তির উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। মঞ্চে রাজীব সাক্সেনা, যার চুল এখন সাদা হয়ে গিয়েছে, মাইকের সামনে দাঁড়িয়েছিলেন। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, রাজীব গর্বের সাথে বললেন, আজ আমি অবসর নিচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি আপনাদের সেই মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যে এই বৈপ্লবিক প্রযুক্তির জন্ম দিয়েছে। সেই যে আমাদের শিখিয়েছে যে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত তালা
চাবি দিয়ে নয়, বরং সোনার মাধ্যমে খোলে। প্লিজ ওয়েলকাম আমাদের নতুন চিফ সিকিউরিটি আর্কিটেক্ট মিস্টার গোপাল। করতালির গর্জনের মাঝে এক ২২ বছরের যুবক মঞ্চে উঠল। গাঢ় নীল স্যুট, আত্মবিশ্বাসে ভরা চালচলন আর মুখে সেই একই স্নিগ্ধ হাসি। এটি সেই গোপুই ছিল, কিন্তু তার হাতে কোনো ফাইল বা রিমোট ছিল না। তার হাতে আজও সেই পুরনো টেপ লাগানো ভাঙা রেডিও রিসিভারটি ছিল। গোপাল মাইক ধরল আর হলে বসে থাকা শত শত স্যুট বুট পরা দিগ্গজদের দেখল। তারপর সে তার নজর ভিআইপি সারিতে বসে থাকা সেই ৫০ জন বাচ্চার উপর রাখল, যারা সাভেরা স্কুলের ইউনিফর্ম পরেছিল। সেই বাচ্চাগুলো, যারা একসময় আবর্জনা কুড়োত, কিন্তু আজ রোবোটিক্স আর কোডিংয়ের ছাত্র। ১০ বছর আগে গোপাল কথা বলা শুরু করল। যখন আমি বলেছিলাম যে একটি ফ্যান কথা বলছে, তখন আমাকে পাগল মনে করা হয়েছিল। আজ সেই পাগলপনই কোটি কোটি টাকার সুরক্ষা করছে। সে তার পুরনো রেডিওটি ওপরে তুলল। লোকে একে আবর্জনা বলে, কিন্তু এই আবর্জনাই আমাকে আমার জীবন দিয়েছে। আমাদের মনে হয় যে শোরগোল শুধু বাধা, কিন্তু আসলে শব্দ হলো এমন এক সিগন্যাল যা আমরা এখনও ডিকোড করতে পারিনি। তা মেশিনের শব্দ হোক বা সমাজের অবহেলিত মানুষের আর্তনাদ। গোপালের কণ্ঠস্বর কিছুটা ভারী হয়ে এলো। সেদিন ব্যাংকের ৩০০ কোটি টাকা বেঁচে গিয়েছিল, সেটা বড় কথা ছিল না। বড় কথা এটি ছিল যে সেদিন সমাজের সেই ফিল্টারটি ভেঙে গিয়েছিল, যা ধনী, দরিদ্র আর অশিক্ষিত দক্ষের মধ্যে লাগানো থাকে। আসল ভারত সিলিকন ভ্যালিতে নয়, বরং সেই গলিগুলোতে বাস করে যেখানে বাচ্চারা ভাঙাচোরা জিনিস দিয়ে নতুন কিছু বানায়। শুধু দরকার তাদের কথা শোনার মতো কান। সে নিজের বক্তব্য শেষ করে বলল, আমার প্রযুক্তি শুধু সার্ভার হ্যাক হওয়া থেকে বাঁচায় না, এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মূল্যহীন মনে হওয়া জিনিসের আর মানুষের নিজস্ব একটি ফ্রিকোয়েন্সি থাকে, নিজস্ব একটি মূল্য থাকে। পুরো হলঘর উঠে দাঁড়িয়ে তালি দিচ্ছিল। রাজীব সাক্সেনার চোখ দিয়ে খুশির জল ঝরছিল। গোপাল মঞ্চ থেকে নিচে নেমে সরাসরি ওই বাচ্চাদের কাছে গেল। সে তার পুরনো রেডিওটি সবচেয়ে ছোট বাচ্চাটির হাতে তুলে দিল আর হাসি মুখে বলল, এবার তোমার পালা, দুনিয়াকে শুনিয়ে দাও যে তুমি কি। বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখানে বিষণ্ণকার বৃষ্টি ছিল না। এটি ছিল আশার বৃষ্টি, যা আবর্জনার স্তূপে পড়ে থাকা আরও কোনো হীরাকে ধুয়ে মুছে উজ্জ্বল করে তোলার জন্য তৈরি ছিল। গোপুর সফর একটি বদ্ধ ঘর থেকে শুরু করে অনন্ত আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল।